দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনের পরে কোন পথে রাজনীতি। সাউদি লুব্রিকের নিবেদিত বলা না বলা দেখছেন। বলা না বলায় আমরা আজ কথা বলতে চাইছিলাম আসলে রাজনীতি কোন পথে যাবে। আমরা জানি সংসদ বসছে আগামী 30 তারিখ এবং ঘোষণা দেওয়া হয়েছে এই 30 তারিখে আসলে আমরা একটি শক্তিশালী বিরোধী দল পাবো না, কিন্তু বিরোধী দলের যে ভয়েস, সেই ভয়েস আসলে সবসময় যে সংসদেই থাকতে হবে এমন কোনো কথা নেই। সরকারের সমালোচনা যে কোনো পর্যায় থেকেই করা যেতে পারে। আর এইবার সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা দেখেছি যে প্রায় প্রতিটি মন্ত্রী তাদের সংবাদ সম্মেলন এবং সবগুলো বক্তৃতায় বলেছেন সরকারের এবার সবচেয়ে বড় কার্যক্রম যেটি হবে, যেটিতে জোর দিচ্ছে সরকার, সেটি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, তার পাশাপাশি দুর্নীতিতে জিরো টলারেন্স, যেটি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার পাশাপাশি আসলে মাদক নির্মূল। অন্যদিকে আমরা দেখছি ঐক্যফ্রন্ট, যেটি সবচেয়ে বড় বিরোধী শক্তি, যদিও তারা শপথ গ্রহণ করেননি সংসদে, যারা নির্বাচিত হয়ে এসেছিলেন, তারা বলছেন যে তারা 3টি কার্যক্রম গতকাল ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালে যাবেন নির্বাচনের বিষয়টি নিয়ে এবং নির্বাচন কমিশনের কাছে তারা সবগুলো ফলাফল, কেন্দ্রভিত্তিক ফলাফল চেয়েছেন। এই সব কিছু নিয়ে আজকে দুজন অতিথির সাথে কথা বলবো বলা না বলায়। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমার বাম দিকে আছেন ডক্টর আনোয়ার হোসেন, অধ্যাপক, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন মোস্তফা মহসিন মন্টু, সাধারণ সম্পাদক, গণফোরাম। আপনাদের দুজনকেই স্বাগত আজকের বলা না বলায়। একটু শুধু আমার পরিচিতির মধ্যে আমি ইউজিসি অধ্যাপক এবং আমার বিভাগ, জি, আমার বিভাগটা হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান। অনুপ্রাণ বিজ্ঞান, জি। ইউজিসি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। 30 জানুয়ারি আমরা দেখছি নতুন সংসদ বসবে, একটি ঘোষণা এসেছে। আমরা সেখানে আসলে কোনো ধরনের বিরোধী দল বা দেখব না, যদিও শুনছি যে আমরা জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় যাবেন। এখন পর্যন্ত যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সরকার দলীয় মন্ত্রী পরিষদ, সেখানে শরিক দলের কেউ অংশগ্রহণ করেনি বা কাউকে মন্ত্রী পদ দেওয়া হয়নি। গতকাল ঐক্যফ্রন্ট ঘোষণা করেছে মোস্তফা মহসিন মন্টু, জনাব ওনার, যে তারা ট্রাইব্যুনালে যাবেন নির্বাচন নিয়ে। আমাদের অতীত ইতিহাস বলছে ট্রাইব্যুনালে গেলে আসলে পুরো সংসদের মেয়াদ পেরিয়ে যায়, কিন্তু ট্রাইব্যুনালের রায় আসলে বেরোয় না। এর পাশাপাশি তারা নির্বাচনে যে আসন ভিত্তিক ফলাফল চেয়েছেন, এই সব কিছু নিয়ে আবার কি আন্দোলনের পথেই যাচ্ছি আমরা, বা আমরা বিরোধী দল বিহীন একটি সংসদও পেতে যাচ্ছি কি? এখন যে ঐক্যফ্রন্ট থেকে যে কজন নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে গণফোরামের থেকে তো 2 জন, আর বাকিরা বিএনপির, এবং আজকে একটা নির্বাচনের ফলাফল তো জানা গেল ব্রাহ্মণবাড়িয়া থেকে, সেটাও বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। তারা এখনো শপথ গ্রহণ করেননি। মানে 8টি আসনের প্রার্থীরা যারা জয়ী হয়েছেন এখনো শপথ তারা নেননি। তবে এটা নিশ্চিত নয় যে তারা শেষ পর্যন্ত কি করবেন। 3 মাস সময় আছে হাতে, আমরা জানি 3 মাস সময় আছে। এটা গুরুত্বপূর্ণ, যদিও সংখ্যার বিষয়টা গুরুত্বপূর্ণ হলেও কিন্তু অনেক বড় বিষয় অ্যাক্টিভ ভয়েস, যেমন ধরুন না, যদি একজনও কথা বলেন, সেখানেও কিন্তু যখন গণমাধ্যম বিষয়টা তো ভিন্নভাবে দেখে, সেই একজনের যে ভয়েস, একজনের যে কথা, সেটাও কিন্তু খুব গুরুত্বের সাথে বড় করে প্রচার হয়। সেই বিষয়গুলো নিশ্চয়ই ঐক্যফ্রন্টের তারা ভাববেন এবং তারা সিদ্ধান্তটি নেবেন। আমার বিবেচনায় যে বাংলাদেশের এই বর্তমানে যে 30-এর যে নির্বাচনটি হয়ে গেল এবং তার যে ফলাফল এবং তার পরের যে কাজগুলো হয়েছে, মন্ত্রিসভা হয়ে গেছে, যেখানে বড় চমক ছিল এবং তারা তাদের পদে যোগ দিয়েছেন, তারা প্রায় প্রত্যেকেই তাদের কথাগুলো বলেছেন। আমাদের প্রধানমন্ত্রীও গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে গুরুত্বপূর্ণ কথাটি হলো যে প্রবীণরা তারা যে ভুল করেছেন তা নয়, তাদের অবদান আছে, কিন্তু নতুন যারা হয়েছেন তাদের জায়গা করে দিতে হবে, এবং তারা নজরদারিতে থাকবে। হ্যাঁ, বলেছে সবাই সাবধান, আপনারা নজরদারিতে আছেন। আজকের হেডলাইনই ছিল। তো এই সবগুলো বিষয় নিয়ে এগুলো কিন্তু যে ঐক্যফ্রন্ট তারা কিন্তু বিষয়গুলো ভাববেন। একটা জিনিস আমি দেখে ভালো লেগেছে, আমাদের বিএনপির মহাসচিব তাকে বারবার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমের কর্মীরা, যে অনেকটা উস্কে দেওয়ার চেষ্টা, যে আপনারা কি আন্দোলন করবেন, সেটা সেই সহিংস আন্দোলন কিংবা উচ্ছেদের আন্দোলন। কিন্তু বারবার তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে না, এই প্রথম একটা কয়েন করলেন, যে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বলছেন, যে একটা উদার গণতন্ত্রী দল হিসেবে আমরা যা করণীয় সেটা করব, আমরা জনগণের কাছে ফরিয়াদ করব,
তাদের কথা একটি অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা। এই যে অ্যাপ্রোচ, আমি তো এটা যথার্থ মনে করি। তো আর আমি একটু তাহলে মোস্তফা মহসিন মন্ত্রী জনাব আপনার কাছে যেতে চাচ্ছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলন এবং পাশাপাশি গতকাল আপনারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন, বলেছেন যে আগামী এইটি আপনাদের কার্যক্রম। আমি একটু জানতে চাই যে আসলে ট্রাইব্যুনালে কতটা আশাবাদী আপনারা? দেখুন, ট্রাইব্যুনালে আসলে রেজাল্ট খুব বেশি একটা পাওয়া যায় সেটা আমরা বিশ্বাস করি না, কারণ আমাদের বর্তমানে বিচার ব্যবস্থার যে পরিণতি আমরা দেখছি যে ট্রাইব্যুনালে যারাই গেছেন এক সংসদ পার হয়ে গেছে, ট্রাইব্যুনালের রেজাল্টটা আসেনি। তো এটা আসলে দুঃখজনক। এটা বিচার বিভাগের প্রতি একটা অনাস্থায় সৃষ্টি হয় মানুষের এখানে। আর তবুও আমরা একটা আস্থার জায়গা তৈরি করার জন্য সেখানে গিয়েছি এবং আমরা আশা করি যে সেখানে একটা সুন্দর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং আমরা দ্রুত সময়ের ভিতরে এগুলো সুরাহা করব। আসলে যে নির্বাচনটা হয়ে গেছে, এই নির্বাচনটা তো সম্পূর্ণটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং এটা শুধু আমাদের জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন গণমাধ্যম যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ, রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউ ইয়র্ক টাইম এবং বিভিন্ন পত্রপত্রিকা, দেশীয় গণমাধ্যমে কিন্তু কোন কোন জায়গায় এসেছে আর কি এসছে। যেহেতু দেশীয় গণমাধ্যমগুলোর উপরে একটু রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে, সুতরাং তারা সেইভাবে খোলামেলা বলতে পারছেন না। আত্মনিয়ন্ত্রণ ছিল হয়তো। হ্যাঁ বলুন। যেটাই হোক, আত্মনিয়ন্ত্রণ হোক বা চাপিয়ে দেওয়া হোক আছে, কিন্তু ওরা একদম ফ্রিলি এক্সপ্রেস করেছে। যেমন এশিয়ান ট্রিবিউন এক ঢালাওভাবে কিছু কথা বলে, হ্যাঁ বিবিসি ভিডিও আপলোড করেছেন। জি, ভিডিও আপলোড করেছে এবং আরো কয়েকটা পত্রিকা আপলোড করেছে এবং সেটা সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমার নির্বাচনী এলাকারই হয়ে গেছে সাথে। আমার ভোট কেন্দ্রের ভিডিওটা আপলোড হয়েছে বিবিসিতে। তো যাই হোক, এখন কথা হলো যে এই যে নির্বাচনটা হয়ে গেল, আমরা 2014 নির্বাচনের পরে কিন্তু একটা আদালতে মামলা হয়েছিল এবং সেই মামলায় বিভিন্ন আইনজীবীরা, ডক্টর কামাল হোসেন সহ একটা হয়েছিল এবং তারা ঐক্যমতে পৌঁছেছিলেন। ঠিক আছে, সংবিধান রক্ষার জন্য একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনটা যাতে আগামীতে খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যায় একটা নির্বাচন, সেটা ব্যবস্থা করা। এবং সরকারও কিন্তু বলেছিলেন যে আমরা খুব দ্রুত নিয়ম রক্ষার জন্য এই নির্বাচনটি করছি এবং দ্রুত সময়ের ভিতরে একটা নির্বাচন দিয়ে দেবো। দ্রুত সময় 5 বছর আমরা পেলাম। তো যাই হোক, 5 বছর পরে যখন পাওয়া গেল তখন আমরা আশা করেছিলাম যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এটা অবাধ কতখানি হয়েছে, সুষ্ঠু কতখানি হয়েছে, অংশগ্রহণমূলক কতখানি হয়েছে, মধ্যরাত্রে কতখানি নির্বাচন হয়েছে, মধ্যরাত্রের পরে সারাদিন কিভাবে নির্বাচন হয়েছে, প্রশাসনের ভূমিকা কি ছিল এবং প্রশাসন কিভাবে এখানে নির্বাচন সম্পূর্ণ করেছে, নির্বাচন কমিশন কিভাবে করেছে, এগুলির প্রশ্ন আমরা উত্তর দেব না, দিবে বাংলাদেশের জনগণ, কারণ তারা ভোট দিয়েছে। আমরা রাজনীতি করি আমাদের জন্য না। তারা কি আসলে ভোট দিতে পেরেছে কিনা এটিও আমরা একটু আলাপ করব। আমি একটু দর্শকের ফোন নিয়ে আসতে চাইছি। দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর। জি বলুন লাবলু সাহেব। মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের কথাই আমার প্রশ্ন, যে জামাতে নেওয়ার কারণে আজকে জাতীয় যুক্তফ্রন্ট, জি বলুন, সাথে আবার জামাত থেকে আন্দোলন সংগ্রাম করে, সেই আন্দোলন সংগ্রাম কি সার্থক হওয়া সম্ভব? যদি তারা নাশকতা করে, আর দায় দায়িত্ব কি গণফোরাম সভাপতি যুক্তফ্রন্টের নেতৃত্বে আছেন তারা কি দায় দায়িত্বটা নেবেন? জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেটি বলছিলেন, আমি আপনার কাছ থেকেই চলে গিয়েছিলাম যে যেটি বলছেন যে আপনারা জামাতকে সাথে নেওয়ার কারণে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং এই আন্দোলনে আসলে আপনারা জামাতকে নেবেন কিনা। দেখুন, আমাদের যে ঐক্যফ্রন্টে কিন্তু জামাত নেই। জি, আমি ক্যাটাগরিক্যালি বলছি, ঐক্যফ্রন্টে কিন্তু জামাতের প্রার্থীকে আপনারা দিয়েছিলেন। জামাত কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন না এবং জামাতের নাম যদি কেউ প্রার্থী যারা হয়েছিল ওইখানে ধানের শীষে প্রতীকে করেছেন, তো সুতরাং যেহেতু তারা নিবন্ধিত না এবং আমাদের ঐক্যফ্রন্টের সাথে নেই, সুতরাং সেটা আমাদের উপরে বর্তায় না। এক নম্বর, এটা ওদের 20 দলীয় ব্যাপার, সেটা তারা বলতে পারবেন যে কেন কিভাবে হয়েছে। কিন্তু নির্বাচনের পরে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল,
এখানে কিন্তু সহিংসতা কোথাও হয়নি। সুতরাং আমাদের ভিতরে একটা কন্ট্রোল ছিল, একটা আত্মবিশ্বাস ছিল যে না, আমরা এই নির্বাচনটাকে একটা গণতান্ত্রিক নির্বাচন হিসাবে যাব, জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাটা বাস্তবায়ন করতে পারে। জামাতের প্রশ্ন বারে বারে আসে, আমাদের ঐক্য ফ্রন্টে কাদের সিদ্দিকী নিশ্চয়ই রাজাকার ছিলেন না, কিন্তু ২৬ জনকে যে আপনারা দিয়েছিলেন সেটি আসলে করেছেন তাকে তো রাজাকার বলা হচ্ছে না আর কি, তিনি আলবদর ছিলেন না, আমিও একজন আল শামস ছিলাম না। সুতরাং এই যে চিত্রগুলি এটাকে হাইলাইট করা হয় ওদের যারা ঐক্য ফ্রন্টে নেই তাদেরকে নিয়ে এসে ঐক্য ফ্রন্টে দেখা, কিন্তু ঐক্য ফ্রন্টে যারা আছে তাদের ব্যাপারটা বলা হচ্ছে না। সুতরাং এগুলিতে আসলে উদ্দেশ্য প্রণীত হবে প্রতিপন্ন করার জন্য একপক্ষীয় একটা অবস্থা, যেহেতু মিডিয়াগুলি সব এক জায়গায়, সুতরাং তারা একতরফা করে যাচ্ছেন। না, আমি এখানে কিন্তু আপনি আপনার যে কোনো মতামত দিতে পারেন। আপনি আপনাকে কোনো ধরনের পক্ষপাতিত্বভাবে প্রশ্ন করা হচ্ছে না, কিংবা বলা হচ্ছে না যে আপনি এই চাপের মুখে কোনো প্রশ্নের উত্তর দিবেন। ডক্টর আনোয়ার হোসেন যেটি বলছিলেন, মোস্তফা মহসিন মন্টু কতখানি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়েছিল। পাশাপাশি আমি একটি প্রশ্ন রাখতে চাই, গতকাল থেকে সব মন্ত্রী পরিষদের সব সদস্যরাই বলেছেন সুশাসন প্রতিষ্ঠা, কারণ বেশ কিছু অবজারভেশন বিদেশি এবং আন্তর্জাতিক সংস্থার আছে যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে যেখানে সুশাসন আছে কিনা দেখার জন্য যে ইন্ডিকেটরগুলো মাপা হয়, সেখানে বলা হয় যে আমাদের ওই প্রতিষ্ঠানগুলোতে আসলে শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সুশাসনের ঘাটতি তৈরি হয়েছে। কিন্তু গণতন্ত্র এবং সুশাসন পাশাপাশি হাঁটে, সুতরাং সেই জায়গায় আসলে প্রশ্ন রয়ে যায়, আমরা সেই প্রতিষ্ঠানকে যদি স্বাধীনভাবে চলতে না দেই, সুশাসন প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র দুর্ভাগ্যজনকভাবে এই গণতন্ত্র খুব সবল একটা মাটির উপর দাঁড়িয়ে নেই, এবং তার দায় আমাদের সবার, বিশেষ করে রাজনীতিবিদদের। ৪৭ বছর তো পেরিয়ে গেছে। এবং তবে এবারে যেটা হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে ভিশনটা আমি দেখছি, বিশেষ করে যে মন্ত্রিসভাটা তিনি গঠন করেছেন, এই বলবো একটা প্রশংসিত চাইতেও আমি বলবো যে সেখানে একটা গভীর একটা দূরদৃষ্টি নিয়ে তিনি এটা করেছেন বলে মনে হয়। যেমন কোনো আত্মীয় স্বজন রাখেননি, এবং সেখানে একেবারে যারা সিনিয়র প্রায় এনমাস তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বিতর্ক আছে তাদের প্রত্যেকেই বাদ দেওয়া হয়েছে, এবং সেখানে ৪৭ জনের মধ্যে ৩১ জন নতুন মুখ। এখন এই যে একটা কাজ, ওনার তো কিন্তু ধারাবাহিকভাবে 10 বছরের শাসন, যদিও নারী সদস্য সংখ্যা কমে গেছে, এটা একটা কমেছে, 4 জন মাত্র আমি দেখেছি, প্রধানমন্ত্রী সহ 4 জন। তো তবে এক্ষেত্রেও আমি বলবো যে বোধহয় একেবারে নারী বিষয়ক যে মন্ত্রণালয় সেটিও বোধহয় খালি আছে, আরো 2 বার সম্প্রসারিত হবে বলে আমরা জানি। তো কিন্তু মোট কথা হচ্ছে যে এই যে আরেকটি 5 বছর, এই 5 বছর বাংলাদেশের জন্যে, তারপরে তার মহাজোট সরকারের জন্যে, আওয়ামী লীগের জন্য, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই 5 বছর পরে তার বয়স হবে 77 বছর, এবং যে পর্যায়ে তিনি নিজকে উন্নীত করেছেন, শুধু বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবে নয়, সারা পৃথিবী জুড়ে যে তিনি যেভাবে আবির্ভূত হয়েছেন একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে, সেখানে তার স্বপ্নটা হচ্ছে সেই রকম যে বাংলাদেশে যেগুলো নিয়ে প্রশ্ন আছে, এবং সেটা সুশাসন 1 নম্বরে, দুর্নীতি আছে, মাদক আছে, এবং এগুলোর ব্যাপারেও কিন্তু সেই আওয়ামী লীগের যে তাদের যে ইশতেহার, সেখানে আমি খুবই স্পষ্ট বক্তব্য দেখেছি, যেমন জিরো টলারেন্স দুর্নীতির জন্য। এবং আমি ধারণা করি শেখ হাসিনা কিন্তু এক অর্থে একদম নিজকে একা করে ফেলেছেন। তো একারও কিন্তু একটা শক্তি আছে, যেমন স্ট্রং ইজ স্ট্রংগেস্ট হোয়েন অ্যালোন। এখন তিনি সেটা করবেন, এটা আমি নিশ্চিত, এবং সেই সমস্ত বার্তাগুলো তিনি দিয়ে দিয়েছেন। সেই জন্য কিন্তু এবার মন্ত্রিপরিষদ বেশ ছাঁটাই বাছাই করার ক্ষেত্রে তিনি যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছেন, কারণ এবার অবস্থান অনেক বেশি শক্তিশালী এবং সবকিছু মিলিয়ে, এবং সেখানে পারফর্ম করতে হবে, সেই বার্তাও চলে গেছে, এবং না হলে তারা যেমন হয়েছেন পড়ে যেতে পারেন। আমরা একটু বোকাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, বোকাই প্রশ্ন নিয়ে আসি। বোকাই, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, নির্বাচন তো হইল, এখন রাজনীতি পথ হারাইয়া অন্যদিকে চলে গেলে সমাধানটা কে করবে?
ধন্যবাদ বুকাই। মোস্তফা মহসিন মন্টু, আমি বুকাইয়ের প্রশ্নের সাথে আমার প্রশ্ন রাখছি আপনার কাছে যে নির্বাচন তো শেষ, নির্বাচন হয়ে গেছে, কিন্তু এখন যদি রাজনীতি পথ হারায় তাহলে আসলে সেটির সমাধান কে করবে? রাজনীতিতে তো আসলে নির্বাচনের ভিতর দিয়ে সরকার গঠন করা, রাজনীতি সর্বশেষ এটাই হচ্ছে নির্বাচনের অংশ, নির্বাচনটা হচ্ছে সরকার গঠন করার বিষয়বস্তু, এবং সরকার গঠন প্রক্রিয়া এটা চলছে। সবাই আমরা বলছি নতুন তারুণ্যের দীপ্ত সমস্ত তরুণ সমাজ বাতিল চেয়েছে, ভালো, এটা ভালো উদ্যোগ, কিন্তু কথা হচ্ছে যে তাদের নির্বাচনটা কি সুষ্ঠু কিনা, তারা যে নির্বাচিত হয়েছেন মূল জায়গাটা কি সঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি জনগণ তাদের ভোট অধিকার, জনগণের আমাদের দেশের সংবিধান কি বলে যে এই দেশের মালিক এই দেশের জনগণ, তার প্রত্যেকের সমান অধিকার, সবার ভোটের একই মূল্য, প্রত্যেকে এই দেশের মালিক, এবং সেই মালিকানা হচ্ছে তার ভোট, এবং সেটা দিয়ে সে তার প্রতিনিধি নির্বাচন করবে। সেই প্রতিনিধি যে সংসদে বসবেন, সরকার গঠন করবেন, এবং তারা সরকার পরিচালনা করবেন, তার রাষ্ট্রীয় কর্মচারী যারা আছে তাদের পরিচালনা করবেন। কিন্তু এইবার নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন কমিশনের আওতায় থেকেও, নির্বাচন কমিশন ছিলেন কিনা আমি দেখি নাই, কিন্তু সরকারি কর্মচারীরা টোটাল নির্বাচনটা পরিচালনা করেছে এবং সরকার গঠন হয়ে গেছে। জনগণের ভোটটা আমি রাস্তায় পড়ে থাকতে দেখেছি, রাস্তায় ফ্লোরে গড়াগড়ি খেতে দেখেছি। তাহলে এই যে নির্বাচন কমিশন নেই, এখানেই তো সুশাসনের ঘাটতির কথা বলতে হয়। সেটা আপনারা বিবেচনা করবে, দেশের লোক বিবেচনা করবে, কারণ আমরা এত অভিযোগের যে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যাব অভিযোগ আমরা কোনো দিশা পাচ্ছি না। অনেকে বলছেন যে আপনারা ঠান্ডা হয়ে গেলেন কেন, কথা বলছেন না কেন। আসলে আমরা হতভম্ব যে এমন একটা জিনিস 48 বছরের মাথায় বাংলাদেশ হতে পারে, যে বাংলাদেশ এই গণতান্ত্রিক অধিকার 70-এর যে গণ রায় জনগণ সদস্যের ভোট দিয়েছিল 70-এর নির্বাচনে, সেই রায়কে কার্যকরী করার জন্য আমরা যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধে অকাতরে লক্ষাধিক লোক প্রাণ দিয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে। আজকে 14তে একটা নির্বাচন হলো, সেখানে এটা কি হয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি, একটা নির্বাচন হয়ে গেছে, ওইটা নিয়ম রক্ষার নির্বাচন বলা হচ্ছে। তারপর একটা নির্বাচন আসলো, সেখানে ভোটারবিহীন একটা নির্বাচন হলো। তো এই যদি আমার 70-এর নির্বাচনের সাথে তুলনা হয়, আমরা কি সেই পিছনের দিকে ফিরে যাচ্ছি কিনা? দর্শক ফোনতে আছে, আমি ফোনটা নিয়ে আসছি। অনেক কিছু চলে যাচ্ছে। দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন রাখুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সামি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা ব্যাংকে জব করি। জি। আমি আসলে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, আমি একটু দুর্নীতির ব্যাপারে একটা প্রশ্ন ছিল। জি। সেটা হচ্ছে এরকম যে প্রধানমন্ত্রী বলছেন জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে দেখাবে। এখন আমরা দেখছি যে একটা ব্যাংকিং সেক্টরে অনেকটা দুর্নীতির প্রভাব ছিল, যার কারণে ফার্স্ট ব্যাংক প্রশ্নবিদ্ধ ছিল। এখন আর তারপরে আরো বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা আমাদের এখান থেকে দুর্নীতি হয়েছিল, সেটার ব্যাপারে আমরা মিডিয়া প্লাস রাজনৈতিক ব্যক্তিত্ব এখান থেকে কোনো কিছু আমরা জানতে পারছি না। এই দুটো বিষয় আমাকে একটু প্রশ্ন হচ্ছে, অধ্যাপক স্যারের কাছে আমার প্রশ্ন। জি, আরো একজন দর্শক আছেন, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলতেছি। জি। আমার নাম রনা। জি। আমার আনোয়ার স্যার এবং মন্টু স্যারের কাছে আমার 2টা প্রশ্ন থাকবে। জি, বলুন। প্রশ্নটা হচ্ছে আনোয়ার স্যারের কাছে, প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনটা যে হয়ে গেল সেটা কি অবাধ এবং সুষ্ঠু হয়েছে কিনা। জি। আর মন্টু স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ওনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেতে চাচ্ছেন নির্বাচনটার ব্যাপারে, নির্বাচনের বিরুদ্ধে। জি। নির্বাচনের বিরুদ্ধে আন্তর্জাতিক এই নির্বাচন ট্রাইব্যুনাল থেকে যদি ওনারা কোনো আশ্বাস না পান, তাহলে কি আন্তর্জাতিক পর্যায়ের কোনো পদ্ধতি আছে নাকি ওনাদের যাওয়ার? আচ্ছা, আদালতে? জি, এই দুটি প্রশ্নই আমি নিব। বিরতির পর ফিরে এসে দর্শক সাউদি লুব্রিকেন্ট নিবেদিত বলা না বলায় ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, সাউদি লুব্রিকেন্ট নিবেদিত বলা না বলায় আমরা কথা বলছিলাম নির্বাচনের পরে রাজনীতি কোন পথে। বিরতির আগে 2 জন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমার 2 জন অতিথির কাছে প্রশ্ন রেখেছেন। আমি
আনোয়ার হোসেন স্যার, আপনার কাছে আসতে চাচ্ছি। দর্শক আপনার কাছে প্রশ্ন রেখেছিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি আদৌ হয়েছে, আর ব্যাংক খাতের যে দুর্নীতি সেটি আসলে কি হবে? সেটিও তো এক ধরনের মানে ব্যাংক খাতে লোপাটটাকে তিনি দুর্নীতিই বলছেন। তিনি এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আছে কিনা বা কিছু বলছে কিনা সরকার, সেটিও জানতে চাইছেন। দেখুন, প্রথমটা নিয়ে বলি। জি, আমরা যখন এই নির্বাচনটা নিয়ে কথা বলবো তখন একটু তুলনার জন্যে এর আগের যে নির্বাচন 14 সালের নির্বাচন সেটাকে সাথে রাখতে পারি, তাহলে আলোচনাটা সুবিধা হয়। এবং সেই তুলনায় যদি 14 সালের নির্বাচন ধরি তাহলে আমি বলবো যে আমরা একটু এগিয়েছি, সামনের দিকে এগিয়েছি। আর এই যে সমালোচনার কথা হচ্ছে আমাদের ভেতরে এবং বাইরে, সেখানেও কিন্তু বাংলাদেশের এই নির্বাচন নিয়ে এমন বড় সমালোচনা কিছু হয়নি যে নির্বাচনটা জন্য বড় একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং সেটা গ্রহণযোগ্য না, এটাকে পাল্টাতে হবে, সে ধরনের হয়নি। এই জন্যে হয়নি যে ঐক্যফ্রন্টের নেতারা কি বলেছেন, তারা সবসময় জনগণকে আহ্বান করেছেন, ভোট বিপ্লবের কথা বলেছেন, ভোট দিন এবং ভোট পাহারা দিন, ভোট পাহারা দিন। এবং আপনারা কিন্তু ভোট যারা দিতে গেছেন সেখানে কিন্তু সেটি পরবর্তীতে আওয়ামী লীগও বলেছেন তার লোকজন কর্মীদের। হ্যাঁ, ওই যে ধরে নেওয়া হয়েছে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে এখানে একটা ভোট বিপ্লব ঘটে যাবে, তো সেখানে বাস্তবে যেটা হয়েছে এবং দেখেছে মানুষজন, সেখানে হলো যে সেখানে তো দৃশ্যমান কোনো সমস্যা নাই, সেখানে লাইনও হয়েছে, মানুষজনও আছে এবং ভোটে তারা ভোট দিতেও পারছে। এই বিষয়গুলো সেখানে হয়েছে। যেমন এটার বড় একটা কারণ আমি দেখেছি যে ঐক্যফ্রন্ট, বিশেষ করে বিএনপি, তারা তো মাঠে নাই। এমনকি তাদের যে নির্বাচনে তাদের যে এজেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে তাদের এজেন্টও নাই। যেমন পরের দিন প্রথম আলোর দুটো আর্টিকেল পড়লাম, প্রথম আলো তার আওয়ামী লীগের পত্রিকা নয়, এবং সেখানে দুটো প্রবন্ধেই সেখানে বলা হয়েছে এই বিষয়টি যে যেখানে তারা এজেন্ট দিতে পারছে না সেখানে তারা কি করে এই নির্বাচনটাকে মোকাবেলা করবে। এজেন্ট দিতে না পারার অনেকগুলো কারণ ছিল। কারণের মধ্যে তো যেমন তাদেরকে এজেন্টদের একেবারে বিতাড়িত করা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি, সেগুলো আছে। কিন্তু তারপরেও একটা বড় রাজনৈতিক দলের এটা পারেনি, তারা সেখানে গিয়ে আরও এজেন্ট পাঠাচ্ছে, থাকছে, সে ব্যাপারগুলো হয়নি। মোট কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে আমি একটা কথা বলেছি যে আমরা আমাদের দেশের যে গণতন্ত্র এবং সেই গণতন্ত্রকে সংহত করা, একটা প্রাতিষ্ঠানিক করা, সে বিষয়ে তো আমরা অনেক পিছনেই পড়ে আছি। সুতরাং আমরা একটু এগিয়েছি সামনের দিকে, আমি সেটা কি করি। এবং এগিয়েছি বলেই নির্বাচনের পরে কি জনগণকে সব প্রত্যাখ্যান করে দিয়েছে তা তো না, বরঞ্চ তারা এখন সামনের দিকে কি করে এগুতে হবে সেটা নিয়ে তারা ভাবছে, এবং সেই ভাবনাটাই আমি খুবই ইতিবাচক বলে মনে করি। বোকাই, আপনি প্রশ্ন করতে চাইছিলেন, প্রশ্ন করুন। বোকাই, আপনি প্রশ্ন করতে চাইছিলেন। আমি জানতে চাইছিলাম কি, ভোট শেষ হইলে এক দল থাকে সরকারে, আরেক দল রাস্তায়, তো রাস্তার দল কই গেল? আচ্ছা, তবে ওই যে আরেকটা বিষয়ে কিন্তু দর্শকের প্রশ্ন ছিল, সেটা ছিল দুর্নীতি নিয়ে এবং ব্যাংক খাত নিয়ে। তো সেটার ব্যাপারেও একটু কথা বলা দরকার। এখন এইসব বিষয়ে এটা গুরুতর প্রশ্ন কিন্তু, যে আমাদের ব্যাংক খাতের যে বড় রকমের সরকারের একটি বড় চ্যালেঞ্জও কিন্তু এবার ব্যাংক খাতের দুর্নীতি এবং ব্যাংক ডাকাতি বলা যায়। এক্ষেত্রে কিন্তু সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকবে। অর্থমন্ত্রী তো বটেই, কিন্তু তার চাইতে বেশি যে সেখান থেকে কি নির্দেশনাটি জাতি পায়। এবং এক্ষেত্রে আমরা কতগুলো ব্যাংকের অবস্থা দেখেছি, ফার্মার্স ব্যাংক, তারপরে সেই আরেকটি ট্রাস্ট ব্যাংক, এগুলোর অবস্থা দেখেছি। এছাড়া বিভিন্ন ব্যাংকের মধ্যেই আমরা দেখেছি দুর্নীতি এবং সেখানে সমস্যা। এখন এগুলোকে সামনে রেখে মানুষের সেই আস্থা, আমাদের যে ব্যাংকিং খাত সব কিছু, এটাই আমাদের আধুনিক যে অর্থ ব্যবস্থা, সেখানকার মূল বিষয়টাই হচ্ছে ব্যাংক, এবং সেখানে মানুষ সেই আস্থাটা পেতে চায় এবং সেখানে শক্ত অবস্থান সরকার নিতে হবে। যে আমরা সরকার একটি বড় অবস্থান রাখবে। মোস্তফা মহসিন মন্টু, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যেটি ডক্টর আনোয়ার হোসেন বলছিলেন যে সেখানেও আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। সব নির্দেশনা যদি সরকার দল সবখানে কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে আসলে সুশাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ থাকে কিনা। এবং বোকাইয়ের প্রশ্ন, একটি দল থাকে সংসদে, আরেকটি দল রাস্তায়, রাস্তার দলটি কই গেল? এই দুটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। বিরতির পর দর্শক সাদিল উব্রিকের নিবেদিত বলা না বলায় যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে।
দর্শক, সাদি লুব্রিকের নিবেদিত বলা না বলায় কথা বলছিলাম নির্বাচনের পরে কোন পথে রাজনীতি। মোস্তফা মুহসিন মন্টু, আপনার কাছে দর্শকের একটি প্রশ্ন ছিল এবং বোকাইয়ের একটি প্রশ্ন ছিল। দর্শক বলেছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাবেন কিনা যদি এই ট্রাইব্যুনালে আপনি কোনো সমাধান না হয়, উনি মানে আমরা কি করবেন পরবর্তীতে? আমরা কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারটা দিবেন কিনা? উনি কি আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলেছেন না এইখানে যে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে যদি কোনো বিচার না পান তাহলে আপনারা কি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাবেন কিনা? উনি প্রশ্নটি রেখেছেন। সবচেয়ে বড় আদালত জনগণ, আমরা জনগণের কাছেই দিব। কারণ আপনি যে কথা বলেছেন একটু আগে, আমরা অফ দ্য রেকর্ড কথা বলেছিলাম তখন যে একটা বিরতির সময়, সেটা হচ্ছে যে 5 বছর পেরিয়ে যায় কিন্তু বিচার আসে না। তো সেরকম যদি হয় তাহলে বিচারের ভাষ্য আমাদের জনগণের কাছে দিত, আন্তর্জাতিক আদালতে যে কি আর তাহলে জনগণকে আপনার বড় বিচারক ভাবছেন। আর যেটি বলছিল বোকাই যে একটি দল থাকে সংসদে আর একটি দল যায় রাস্তায়, সবসময় দেখি আমরা নির্বাচনের পর, এবার রাস্তার দলটি কই গেল? এই যে একটু আগে তো প্রফেসর সাহেব বলছিলেন যে একটা সংঘাত এবং হয়, এবং আমরা এটা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল যে করেছি এইটাও বোকাইয়ের দৃষ্টিভঙ্গির থেকে যে সবসময় সে দেখে অভ্যস্ত যে রাস্তায় প্রচন্ড সংঘাত হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি খুনাখুনি হচ্ছে, কিন্তু এইবার না দেখে সে একটু হতভম্বই যে হঠাৎ গায়েব হয়ে গেল কোথায়। আসলে গায়েব হয়ে যায়নি, ওই একটা মানে সুশাসনের কথা যেটা বলছেন, এই বিরোধী দলে কিন্তু শুরু করলো যে নির্বাচনের পরে সহনশীলতা হচ্ছে সবচেয়ে বড় সুশাসনের। আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে এবার কোনো নির্বাচনী উৎসব, কোনো মিছিল মিটিং বা তারা কিন্তু কিছু করেনি, কিন্তু হয়েছে পুলিশের প্রত্যেকটা থানায় থানায় ক্যাম্পে ক্যাম্পে কিন্তু আনন্দ উৎসব হয়েছে। এটা বাংলাদেশের প্রথম একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হলো, এটা আমরা একটু আশ্চর্যই হলাম যে প্রশাসনিক উৎসব একটা দলের নির্বাচন হয়ে যাওয়ার প্রশাসন। আচ্ছা, আমি ডক্টর আনোয়ার হোসেন স্যারের একটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, ব্যাংক খাতের দুর্নীতি আসলে কিভাবে সমাধান করবে। এটি কেন হয় যে একটি দলের গণতান্ত্রিকতা এবং রাষ্ট্রের গণতন্ত্র, সরকারি সবকিছু এক কেন্দ্রিক হয়ে গেলে আসলে কিভাবে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে? ব্যাংক এই কয়েকদিনের মধ্যে 4টা ব্যাংক বেরিয়ে গেল, একটু আগে আমরা আলোচনা করলাম এটা নিয়ে। তো এখন ব্যাংকের সংখ্যা আমাদের বাড়ছে, কিন্তু আমাদের যে এগুলিকে কন্ট্রোল করার যে পদ্ধতি সেটা কিন্তু আমাদের সীমাবদ্ধতার ভিতরে চলে এসেছে। যদি বারবারই বাংলাদেশ ব্যাংক এটির বিপক্ষে মত দিচ্ছে, কিন্তু সরকার এটি পাশ করে দিচ্ছে। আপনার মনে আছে হয়তো এই দুর্নীতির ঘটনা, শেয়ার মার্কেটের দুর্নীতি, বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি, সোনালী ব্যাংকের দুর্নীতি, হলমার্কের এই ঘটনাগুলো, তারপরে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি, এবং এখানে প্রত্যেক জায়গায় কিন্তু দেখা গেছে যে সরকারি দলের ছত্রছায়ায় কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে। এবং এই যে ফার্মার্স ব্যাংকের যে ঘটনাটা ঘটে গেল, উনি তো সংসদ সদস্য। তো আমি যে কথাটা আসছিলাম সেই কথাটা একটু আগে আমরা আলোচনা করছি, ইব্রাহিম খালেদ সাহেবকে দিয়ে একটা টিম করা হয়েছিল ইনভেস্টিগেশনের জন্য, এবং ইনভেস্টিগেশন রিপোর্টও দিয়েছেন, কিন্তু আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যারা এগুলির সাথে জড়িত তাদের হাত অনেক লম্বা, এটা বিচার করার ক্ষমতা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ডক্টর আনোয়ার হোসেন, আপনি আর কোনো যুক্ত করার কোনো বিষয় আছে কিনা? আমার মনে হয় এটাই আমরা বলতে পারি যে নির্বাচন হয়ে গেছে এখন, সেই ব্যাংকের কেলেঙ্কারি যেহেতু কোনো সমাধান হয়নি, সুতরাং দুর্নীতি জিরো টলারেন্স আমরা আসলে কিভাবে ভেবে নেব? না, ব্যাংকের কথা যদি বলেন তো সেক্ষেত্রে আরো বিচারের বিষয় আর অন্যান্য বিষয়গুলো আমাদের এখানে কয়েকটি আছে, যেমন আমাদের দুদক আছে, আমাদের মানবাধিকার কমিশন আছে। অন্তত আমি এই দুটো প্রতিষ্ঠানের কথা তো বলতে পারি যে তাদের কিন্তু আরো সক্ষম হয়ে উঠতেই হবে, এবং সরকারি কোনো কর্মকর্তাকে তারা হাত ছুঁতে পারবেন না, এরকম একটি প্রজ্ঞাপন আইন জারি করা হয়েছে। হ্যাঁ, এটা আছে, কিন্তু সেই সব ব্যাপারেও সেই আইনগুলো থাকবে কিনা সেটাও কিন্তু কথা, যে সেগুলোর মধ্যেও তো পরিবর্তন আনতে হবে। সুতরাং আসলে সুশাসন প্রতিষ্ঠা এবং আমরা যেটি বলছিলাম নির্বাচনের পর রাজনীতি কোন পথে, এই সব কিছু নিয়ে আপনারা দুজন কথা বলেছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, নির্বাচনের পর কোন পথে রাজনীতি? সরকার বলছে সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিতে জিরো টলারেন্স দেখাবে, বিরোধী দল বলছে তারা বিচার চাইবে, তবে তারা জনগণকে সবচেয়ে বড় বিচারক এবং জনগণের আদালতকে সবচেয়ে বড় আদালত বলছেন, এবং তারা নিয়মতান্ত্রিক সহনশীল রাজনীতিক যে আন্দোলন, সেই আন্দোলনেই যাবেন, কোনো সংঘর্ষ সংঘাত নয়। এটি একটি পজিটিভ দিক, হয়তো আমাদের জন্য একটি স্বস্তির বিষয় হয়ে দাঁড়াবে। সমালোচনা করবে তারা সরকারের, তবে সেটা যৌক্তিকভাবে। আজ এখানেই শেষ করছি। সাউদি লুব্রিকের নিবেদিত বলা না বলা অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন।